হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 12। লেখিকা জেরিন আক্তার নিপা। কি হচ্ছে আমার সাথে? আমার ভাগ্যে কি লেখা আছে? শেষ পর্যন্ত কি হতে চলেছে আমার জীবনে, যা কোনোদিনও সম্ভব নয় তা নিয়ে আমার মন বারবার কেন ভেবে যাচ্ছে। আমার ভাগ্যে কি সত্যি তীব্র ভাইকে পাওয়ার কথা লেখা আছে? আমার নিয়তি কি আমাকে তীব্র ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে, নাকি তার থেকে দূরে সরানোর কোনো ফোন দিয়ে আসছে? কয়েক ফোঁটা চোখের জল লেখাগুলোর উপর পড়ল। ডায়েরির এমন অনেক পাতা আছে যেখানের লেখাগুলো সাজের চোখের জলে ঘোলাটে হয়ে আছে। ঝাপসা হয়ে গেছে কালো কলমের গোটা গোটা অক্ষরের লেখাগুলো। এমন অবস্থা হয়েছে যে পরবর্তীতে সেই লেখাগুলো হাজার চেষ্টা করেও কেউ পড়তে পারবে না। সাজ চোখ মুজে ডায়েরিটা বন্ধ করে রেখে উঠে পড়ল। সাজ নিজের মনের যে কথাগুলো কাউকে বলতে পারে না, মনের ভিতর জমে থাকা আবেগ অনুভূতিগুলো কারোর সামনে প্রকাশ করতে পারে না, সে কথাগুলো বরাবরই সে ডায়েরিতে লিখে রাখে। ছোটোবেলা থেকে একটু চাপা স্বভাবের হওয়ায় কারোর সাথে ঠিক তেমনভাবে মিশে উঠতে পারে না। নিজের দুঃখ কষ্টগুলো কারোর সাথে শেয়ার করা আনন্দটা কেমন তা শ্বাস কখনোই বুঝতে পারেনি। কি ভাবছিস এত? কারো কণ্ঠ শুনে বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকালো সাজ। আমার কথাই ভাবছিলি তাই না? না, তুই মুখে না বললেও তোর চোখ বলে দিচ্ছে তুই আমার কথাই ভাবছিলি। তুমি এখানে কেন? আমার রুমে যাচ্ছিলাম, দেখলাম তোর রুমে লাইট জ্বালানো, তাই দেখতে আসলাম। ও, এত রাত অবধি জেগে থেকে কি করছিলি? কিছু না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়। তীব্র চলে যাচ্ছিল, শ্বাস পেছন থেকে বলে উঠল, তোমার এখানে আসার পিছনে আসল উদ্দেশ্য কি? তীব্র হাসল। মামার বাড়ি আসার পিছনে উদ্দেশ্য থাকে? আমি সেভাবে বলিনি। তা আমি জানি, সরি। আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার কথায় কষ্ট পেও না প্লিজ। শ্বাস প্রায় কেঁদে ফেলছে। তীব্র শ্বাসকে অবাক করে দিয়ে শ্বাসকে আলতো করে জড়িয়ে ধরে, আমি তোর কথায় একটুও কষ্ট পাইনি। তুই শুধু শুধু এত সহজে কেন কেঁদে ফেলিস? সাজ এবার সত্যি সত্যি কেঁদে ফেলল। তুমি এখানে থেকে চলে যাও। তীব্র মনে মনে হাসলো। আচ্ছা যাব, তুই আগে কান্না থামা। তীব্রের এই কথা শুনে সাজ আরও জোরে কেঁদে উঠল। তীব্র চলে যাবে এটা বলায় সাজের আরও কষ্ট হচ্ছে কি। সাজ ফোপাতে ফোপাতে বলল, ধরবে না তুমি আমাকে? ছাড়ো আমায়। তুই কাঁদছিস তাই তো ধরলাম, কাঁদলেও ধরবে না। আচ্ছা তুই যা বলবি। এটা বলার পরও তীব্র সাজকে নিজের থেকে আলাদা করেনি। সাজ নিজেও আর কিছু বলেনি। তীব্রের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তীব্র আজ সাজকে কাঁদতে বারণ করছে না। কাঁদতে এতই ভালোবাসে তাহলে কাঁদুক, সমস্যা কি তাতে? তীব্র আছে তো সাজের পাশে, সব সময় নিজের বুকে আগলে রাখবে। সাজ যখন কোনো কিছু নিয়ে কাঁদতে বসবে তখন সে নিজের বুকে জায়গা করে দিবে মুখ গোজার জন্য। শক্ত করে জড়িয়ে নেবে সাজকে। কান্না ঠিকঠাক হয়েছে? হয়ে থাকলে এবার আমাকে ছাড়। প্রথমে নিজেই বলেছিলি আমি যাতে তোকে না ধরি, এখন তো তুই নিজেই আমাকে জড়িয়ে ধরে রাখছিস। সাজ সাথে সাথে তীব্রকে ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে কয়েক পা পিছনে গেল। সে নিজে তীব্রকে জড়িয়ে ধরে রেখেছিল। এটা ভাবতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নাকের ডগাসহ গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। তীব্র সাজের এমন অবস্থা দেখে নিজেও একটু লজ্জা পেল। মাথা নিচু করে চুল ঠিক করার ভাব নিয়ে মনে মনে বলল, এভাবে বলে লজ্জা না দিলেও পারতাম। বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা যখন পেয়েছে তখন আর একটু মজা নেওয়া যাক। এমনিতেও লজ্জা পেলে আমার কান্নাকুমারীটাকে বেশ লাগে দেখছি। মনে মনে বলা শেষ করে দু পা এগিয়ে এসে সাজের সামনে দাঁড়িয়ে জোরেই বলল, তুই যে আমার বুকে মাথা রেখে এই এতক্ষণ দাঁড়িয়েছিলি, কেউ যদি এসে দেখে ফেলতো তখন কেমন হতো? আমাকে কিছু জিজ্ঞেস করলে তখন কি বলতাম আমি? শ্বাস ফ্যাল চোখে তীব্রের দিকে তাকালো আর মনে মনে বলল, মাটি প্লিজ তুই একটু ফাঁক হো, আমি কিছু মুহূর্তের জন্য তোর ভিতরে লুকিয়ে থাকি। কি হলো, কিছু বলছিস না কেন? শ্বাস কাঁপা কাঁপা কণ্ঠে অনেক কষ্টে বলল, তুমি প্লিজ আমার রুম থেকে যাও, দোহাই তোমার প্লিজ যাও। আচ্ছা যাচ্ছি, তবে যাওয়ার আগে আরেকটা কথা বলার আছে। কি কথা? পরের বার তোর যখন কাঁদতে ইচ্ছে করবে তখন আমাকে ডেকে নিবি। আমি আমার এই ছোট বুকটা পেতে দেব, তুই সেখানে মাথা রেখে মন ভরে কেঁদে নিস।
এটা বলে তীব্র সাজের গালে গাঢ় একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে গেল। সাজ ধপ করে বিছানায় বসে পড়ল। এসব কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে, এসব কিছুই বুঝতে পারছে না সে। তীব্র হঠাৎ করে এতটা পাল্টে গেল কীভাবে? আগের তীব্র তো কথায় কথায় অভিমান করতো, তার কথা মতো কিছু না হলে রাগ দেখাতো। কোথায় গেল সেই রাগ অভিমান? সাজের এক কথায় অভিমান করে 2 বছর সবার থেকে দূরে থেকেছে, আর আজ এত কথা বলার পরও হাসি মুখে সব সহ্য করে সাজের পিছনে পাগলের মতো পড়ে আছে। দরজায় কয়েকবার জোরে জোরে শব্দ হয়, সাজের চিন্তার অবসান ঘটল। দরজায় শুভ দাঁড়িয়ে আছে। শুভকে দেখে সাজের হাত পা কাঁপতে লাগলো। যদি আর 2 মিনিট আগে শুভ এসে যেত তাহলেই তো তীব্র আর সাজকে একসাথে দেখে ফেলতো। তীব্র আর সাজকে একসাথে দেখে তখন শুভ কী ভাবতো? মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই সাজকে সন্দেহ করতো। আর সাজ তো এতক্ষণ তীব্রর বুকে ছিল। অনেক কষ্টে সাজ নিজেকে সামলে নিয়ে, ভাইয়া ভিতরে আসো। আমার রুমে আসতে তোমার অনুমতি নিতে হবে? না, কয়েকবার ডাকলাম তুই শুনলি না, তাই আর কি। শুভ অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সাজকে ডাকার পরও সাজ শুনতে পায়নি। কি হয়েছে, কিছু বলবে? তেমন কিছু হয়নি। সন্ধ্যাকে বলেছিলাম তোর সাথে থাকতে, কিন্তু সে মুখের উপর না করে দিল। তার নাকি একা থাকতেই ভালো লাগে, কারোর সাথে থাকলে ঘুম আসে না ভালো করে। সন্ধ্যা, আমার সাথে থাকতে হবে না, আমি একা থাকতে পারবো ভাইয়া। তুই যে বলেছিলি রাতে বাজে স্বপ্ন আসে, তা দেখে তুই ভয় পাস। সব সময় ভয় পাই না ভাইয়া, মাঝে মাঝে এমন হয়। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আর এখন তোর পাশের রুমেই তীব্র আছে, ভয় পেলে ওকে ডাকিস কেমন? তাহলে সাজের রুমের পাশের রুমটা তীব্রর জন্য ঠিক করা হচ্ছিল? তীব্র তাহলে এখন থেকে সারাক্ষণ ওর চোখের সামনে থাকবে? আচ্ছা, তাহলে তুই এখন শুয়ে পড়, আমি তীব্রর সাথে দেখা করে আসি। শুভ তীব্র রুমে এসে দেখে তীব্র একা একা দাঁড়িয়ে হাসছে। বাবা, তীব্র সাহেব দেখছি একা একা হাসছে। আরে সে কিছু না, তুই কি মনে করে তা বল। দেখতে আসলাম নবাবজাদা আমাদের গরিবের ঘরে কেমন আছে। শালা এক ঘুষি দিয়ে তোর চেহারার আকৃতি পাল্টে ফেলবো। সত্যি বললেই ঘুষি খেতে হবে, এটা কেমন বিচার? এটাই তোর আর আমার মধ্যে সম্পর্কের বিচার। তা এখন বল মেয়েটাকে? কোন মেয়েটা? শালা তুই তো দেখছি ভালো ন্যাকামি করতে পারিস। ন্যাকামি করলাম কই? মেয়ের ব্যাপারে যদি না হতো তাহলে কি তুমি এখানে একা দাঁড়িয়ে নিজের মনে মনে হাসতে? আমাকে বোকা ভাবিস নাকি? এখন ভাবনা দিয়ে সোজাসুজি বল মেয়েটাকে। আছে একজন, কিন্তু কে সে? সে এমন একজন যার প্রতি তোর ভাইয়ের জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, যার জন্য তোর এই বেচারা ভাইটার শত শত বছর বাঁচতে ইচ্ছে করে, যাকে এক নজর দেখার জন্য তোর এই ভাই সব কিছু করতে পারে, যার কথা ভেবে ভেবে সারাটা জীবন আনন্দে পার করে দিতে পারবে। ওরে থাম থাম, তুই তো দেখছি ভালোবাসার অতল সাগরে হাবুডুবু খাচ্ছিস। তা আমাকে দেখাবি না কে সে ভাগ্যবতী যার জন্য আমার ভাইটা এতটা পাগল হয়ে গেছে? অবশ্যই একদিন দেখাবো। সে একদিনটা কবে আসবে আমার ভাই? আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, এখন সামনাসামনি আমাদের দেখা করানো না গেলেও ওই মেয়ের একটা পিক তো দেখাবি নাকি? তুই এত অস্থির হচ্ছিস কেন? সময় হলে ঠিকই দেখাবে। তোর সময় হতে হতে আমি বেঁচে থাকলে, আমার বিয়ে হওয়া আগ পর্যন্ত তোকে মরতে দিলে তো? বিয়েটা হওয়া পর্যন্ত বেঁচে থাক, তারপর মারা গেলে যাবি, সেটা আল্লাহর হাতে। শালা তুই তো দিন দিন অনেক হারামি হচ্ছিস। তোর বিয়ের জন্য বেঁচে থাকতে বলছিস, না হলে আমি মারা গেলেও তোর কিছু যায় আসে না। হ্যাঁ, কারণ তোকে ছাড়া তো আমার বিয়েই করা হবে না। তুই না থাকলে আমি এত কিছু একে সামাল দিব কিভাবে? মানে? তীব্র হাসতে হাসতে শুভর পাশে বসে পড়ল। রাত কয়টা বাজে দেখছিস? ঘুমাবি না নাকি? চল আজ 2 ভাই একসাথে ঘুমাই। অনেক দিন পর তোর সাথে এভাবে কথা হচ্ছে। আর এখন পর্যন্ত তো তনার কথা জিজ্ঞেসই করলাম না। তুই আমাকে নিয়ে এমনভাবে পড়লি যাতে করে তনার কথা মাথা থেকে বেরিয়ে গেল। একদমই মনে ছিল না আমাদের ভাবির কথা। দূর ছাড় তো। ছাড়বো কেন? 2 বছরে তোদের লাভ স্টোরিটা মিস করে গেলাম। কি পেঁচার পারছিস এসব বলতো? তার মানে তুই 2 বছরে তুই মেয়েটাকে পাত্তা দিসনি এখনো? পাত্তা দেওয়ার কি আছে? একটা মেয়ে পাগল হয়ে তোকে ভালোবেসেছে, তোর পেছনে লাইন দিচ্ছে, আর তুই তার মন না বুঝে তাকে কষ্ট দিচ্ছিস। কালই আমরা তনার সাথে দেখা করতে যাব।